ব্যাংকে টাকা আছে নাকি নেই এটি এখন আর সবচেয়ে ভাইটাল প্রশ্ন না, বরং ঘুরে ফিরে প্রশ্ন উঠছে ব্যাংকের টাকা অর্থনীতিতে কতটা কাজে আসে। কথা বলছি কারণ ব্যাংক এখন অনেকটা রুটিন ওয়ার্কে আটকে গেছে। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে 4.5% আশপাশে, যা 1993 সালের পর সর্বনিম্ন। খেলাপি নিয়ে টেনশন এত বেশি যে সাধারণ নীতিকেও ব্যাংক এখন 10 বার ভাবছে। বিতর্ক আছে সুদের হার নিয়েও। অন্যদিকে 18 মাসের রিকভারি প্রোগ্রাম নিয়ে এগোতে চাইছে কেন্দ্রীয় ব্যাংক। প্রশ্ন হচ্ছে এতে কি আর্থিক খাতের ভাগ্য বদলাবে? সব জানতে আজকে দ্য বিজনেস। আপনাদের সাথে আছে আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মেহমুদ হোসেনকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। জনাব মেহমুদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের এই আয়োজনে। আপনার আমার প্রথম সামনাসামনি কথা হচ্ছে এবং আমি আর আপনি যখন কথাটা বলছি তখন আমাদের ব্যাংকিং খাত নিয়ে আমি নেতিবাচক বলবো না, আমি বলবো ইমেজ ক্রাইসিস। এক ধরনের ব্যাংকের ভিতরে অর্থনীতি একটু স্লো যাচ্ছে, সেটাও যেমন একটা বাস্তবতা। আমাদের ব্যাংকও আমার মনে হচ্ছে যে ব্রিদিং স্পেসটা খুঁজে নেওয়ার চেষ্টা করছে এবং তারা বেশ কিছু সংস্কারের প্রসেসের ভিতর দিয়ে গিয়েছে। সংস্কারের প্রসঙ্গে আমি পরে আসবো, কিন্তু গত 2 বছর বা 2.5 বছরের পার্সপেক্টিভের পরে আমরা যদি এখনকার ব্যাংকিংকে আমি বলি যে ঋণ দেওয়ার ক্ষেত্রে, ডিসিপ্লিন আনার ক্ষেত্রে, ওভারঅল ম্যানেজমেন্টের দিক থেকে আমরা আসলে ব্যাংকিং সেক্টর কতটা বদলাতে পারলাম, নাকি আরও পথ পাড়ি দেওয়া বাকি? প্রথমেই আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে যমুনা টেলিভিশনকে ধন্যবাদ। আমি অবশ্য বেশ আপনার এই প্রোগ্রামটা বেশ মনোযোগ সহকারে বেশ কয়েকটা দেখেছি, আর সেই জন্যই ধন্যবাদ দিচ্ছি যে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের এখন আসি যে আপনার প্রশ্নের এই জায়গাটা, যে ব্যাংক কতটা বদলাতে পেরেছে ব্যাংকিং খাত। আপনি যদি 2024-এর যেই অগাস্টের আগের ব্যাংকিংটার দিকে দেখেন, আর তারপরে যদি দেখেন যে কাজগুলি হয়েছে, যে ব্যাংকের অলিগার্কদের নিয়ে যেই একটা সাম্রাজ্য গড়ে তোলা ব্যাংকের ভিতরে এবং ব্যাংকের গভর্নেন্সটাকে একদম ভেঙে চুরে উইক করে রাখা, এবং তারপরে যে লোন ইকোসিস্টেমটাকে বিনষ্ট করে নিজেদের স্বার্থে যেভাবে লোন বের করে নেওয়া, জবাবদিহিতার জায়গাটায় যে জায়গাটা তৈরিই ছিল না। আপনি কমার্শিয়াল ব্যাংক থেকে শুরু করে যতটুকুই যান সব কিছুই আছে, কিন্তু সব কিছু কার্যকর ছিল না। সেই জায়গা থেকে আপনি যদি আজকে দেখেন, যে আজকে দেখবেন যে কমার্শিয়াল ব্যাংকগুলো অনেক বেশি সেন্ট্রাল ব্যাংকের নজরদারিতে আছেন। কমার্শিয়াল ব্যাংকগুলোর মধ্যে একটা গভর্নেন্সের সিস্টেমটা আস্তে আস্তে জেগে উঠছে, তৈরি হচ্ছে। সেন্ট্রাল ব্যাংক সেটাকে ইমবিট করে দিচ্ছে নতুন করে, এবং কমার্শিয়াল ব্যাংকগুলো যারা চালান, উপর থেকে ম্যানেজমেন্টের উপরে যারা চালান পর্ষদগুলিকে দেখবেন যে একটা জবাবদিহিতার মধ্যে নিয়ে এসছে। কারণ আগে যে সমস্ত ব্যাংকের খারাপ কাজগুলো হয়েছিল, লোন স্ক্যামগুলি হয়েছিল, সেই ব্যাংকগুলোর বোর্ড ভেঙে দিয়ে এই প্রথম বাংলাদেশ ব্যাংক দেখাতে পেরেছে। এতগুলি ব্যাংকের বোর্ড, প্রায় 14টা ব্যাংকের বোর্ড ভেঙে দিয়েছে। বাংলাদেশ ব্যাংক ওই জায়গাটা এস্টাবলিশ করতে পেরেছে যে যদি কোনো অনিয়ম হয় এবং পর্ষদ যদি সেই গভর্নেন্সটাকে মেনটেন করতে না পারে, তাহলে সেই পর্ষদ থাকবে না। এবং তারপরে হচ্ছে যে এগুলো যেই সমস্ত লোন নিয়ে কেলেঙ্কারি হচ্ছে সেগুলিকে একটা শাস্তির আওতায় আনার ম্যানেজমেন্টের ভিতরে, এমনকি অনেক ক্ষেত্রে বোর্ডকেও সম্পৃক্ত করা হচ্ছে। তো সেই জায়গাটায় আমি মনে করি যে ব্যাংক খাতটা এখন একটা সুন্দর গতিশীল জায়গায় আসছে। আমি মনে করি যেটা 17 বছর ধরে যে জিনিস চর্চা হয়ে আসছে যেভাবে, সেটাকে রাতারাতি আপনি 1-2 বছরে করতে পারবেন। এটা একটা সিস্টেমেটিক প্রসেসের মধ্যে দিয়ে যত দ্রুত সম্ভব সেভাবে বদলাচ্ছে। এবার একটু আইএফআইসি ব্যাংকের প্রসঙ্গে আসি। এই কারণে আসছি কারণ আইএফআইসি ব্যাংক নিয়ে অনেক আলোচনা, আপনি যেই সময়টার কথা বলছেন তখন অনেক আলোচনা হয়েছে এবং তখনকার ম্যানেজমেন্ট, তখনকার তাদের যে সার্বিক ব্যবস্থাপনা, সেটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন বিভিন্ন সময় এসেছে। 2026 সালে ডেটা দেখছিলাম আমি আপনাদের, এখনও নিট লোকসান হয়েছে প্রথম 6 মাসে আমি যেটি দেখছিলাম, এবং শেয়ারের প্রাইসও কিছুটা কমেছে। সেটা আমি অন্যদিকে গেলাম, কিন্তু আইএফআইসি ব্যাংকের দায়িত্ব আপনি নিলেন, তারপরে এখন ব্যাংকের এখনকার বাস্তবতা বদলাবেন। স্পেশালি ম্যানেজমেন্টের পার্সপেক্টিভ থেকে আপনারা কতটা চেঞ্জ আনতে পেরেছেন বলে আপনাদের মনে হয়? গভর্নেন্সের দিক থেকে আমরা বোর্ড একেবারে জিরো টলারেন্স আমরা করেছি যে কোনো অনিয়ম অন্যায় এগুলির জন্য, এবং আমরা আগে সংগঠিত যে অনিয়মগুলি হয়েছে ঋণের ক্ষেত্রে আমরা সেই জায়গাটাতে অনুসন্ধান করে দেখেছি যে এটার ভিতরে কি ছিল। ভিতরে একটা তো যে কোনো একটা গোষ্ঠীর কোনো একটা ব্যক্তির ইনফ্লুয়েন্স এগুলি হয়েছে,
কিন্তু তারপরে একটা ব্যাংকে জানেন যে একটা ব্যাংকে একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলে, একদম নিচের থেকে শুরু করে উপর পর্যন্ত প্রত্যেকটা জিনিস ডিফাইন্ড, কার কী রোল সেগুলিও ডিফাইন্ড। এই যে ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাটা, এটাকে আমরা যদি বলি যে ক্রেডিট ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমটাই দুর্বল ছিল। আমরা এটাকে ঢেলে সাজিয়েছি ম্যানেজমেন্টকে দিয়ে। হ্যাঁ, যেখানে যেখানে লুফল ছিল সেগুলিকে আমরা ঠিক করে দিয়েছি এবং আগে সংঘটিত অনিয়মের জন্য আমরা জবাবদিহিতা সৃষ্টি করেছি। আমরা শাস্তির আওতায় নিয়ে এসেছি, ইনভেস্টিগেশন হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে সিনিয়র ম্যানেজমেন্ট থেকে জুনিয়র ম্যানেজমেন্ট, যার যার লেভেল অফ ইনভলভমেন্ট থেকে সেই জায়গাটা। এবং তার পাশাপাশি আমরা আরেকটা জিনিস করছি যে ম্যানেজমেন্ট, সিনিয়র ম্যানেজমেন্ট এবং মিডল ম্যানেজমেন্টকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি যে এথিক্যাল ভ্যালুটাকে মানুষের একজন অফিসার হিসেবে শুধুমাত্র কাজ জানা, ব্যাংকিং জানাটার হলেই হচ্ছে না, তার ভিতরে বিকজ আমি আরেকজনের মানুষের টাকা নিয়ে কাজ করছি এবং সেই মানুষের টাকা নিয়ে আমি বিনিয়োগ করছি। তো সেইখানে আমাদের যে দায়িত্ববোধ এবং আমাদের যে এথিক্যাল স্ট্যান্ডার্ড, সেইটাকে আমরা জাগরণ করার চেষ্টা করছি। এই 2 বছরে আমি মনে করি সেই জায়গাটা আমরা অনেকটাই এগিয়েছি। একটা বিষয় সেটা হচ্ছে যে আমি শুধু আইএফআইসি ব্যাংকের প্রসঙ্গে বলছি না, আপনি যেহেতু দীর্ঘ সময় বিভিন্ন ব্যাংকের দায়িত্ব পালন করেছেন একদম শীর্ষ পদে থেকে, আপনার কাছে আগের বাস্তবতার যে প্রেক্ষাপট, মানে প্রসঙ্গটা আসলে খেলাপি ঋণ নিয়ে, যেই খেলাপি ঋণগুলো তৈরি হয়েছে ফরেনসিক অডিটের পরে তো দেখা গেল আমরা যেই ফিগার জানতাম সেই থেকে ফিগার আসলে অনেক বেশি আনরিয়েল ফিগার আমাদের সামনে ছিল, পরে আরও বেশি রিয়েলিটির দিকে আমরা গেলাম। প্রশ্নটা হচ্ছে ওই খেলাপি ঋণ আসলে হলো কিভাবে, এবং ওই খেলাপি ঋণ হওয়ার পরে এখন যদি খেলাপি ঋণ প্রতিরোধের কথা আমি বলি, খেলাপি ঋণের টাকা ফেরত আসবে কি আসবে না সেটা আপনি ভালো জানবেন, আমাকে একটু বলবেন সেটা বিষয়ে দয়া করে। কিন্তু প্রশ্নটা হচ্ছে ব্যাংকগুলোকে অনেক বেশি কনজারভেটিভ হয়ে গেছে আগের তুলনায়, অনেক বেশি, আমি বলছিলাম 10 বার দেখে এখন এক জিনিস, এতটা টাইট হওয়া কি আসলে যৌক্তিক কিনা? সবাই আমরা জানতাম যে ব্যাংকিং ইন্ডাস্ট্রির এনপিএল লেভেলটা কত ছিল, 6-6.5%। জি, তারপরে হুট করেই এটা বেড়ে 12, 14, 20, 22, 32, 35-এ উঠেছিল, 32-এ নেমেছে। জি, তাহলে এটার জন্য কিন্তু কেউই প্রস্তুত ছিল না, কেউই ছিল না। তাই ইট ওয়াজ এ গ্রেট শক টু দ্য ব্যাংকিং কমিউনিটি। যারা, আপনি বলতে পারেন যে যারা করেছেন, যাদের হাত দিয়ে এই লোনগুলি গেছে, তারাও কি জানতেন না? আমি বিশ্বাস করি তারা জানতেন। কারণ আমি ব্যাংকার হিসাবে এটা বিশ্বাস করি যে আপনি যখন একটা লোন দেন, কদাচিৎ কয়েকটা লোন আপনি আপনার অ্যাসেসমেন্টের বাইরে যে বিভিন্ন কারণে আপনি হয়তো অ্যাসেস করতে ভুল করবেন বা পারবেন না ওই পর্যন্ত, যেখানে সেই লোনটা হয়তো কিছুদিন পরে বা কিছু বছর পরে খারাপ হতে পারে। বাট ইন মেজরিটি কেসেস একজন ব্যাংকার কিন্তু জানে যে আমি একটা ভালো ঋণ দিচ্ছি, বা আমি যা যা আমার মানে রিস্ক অ্যাসেসমেন্টের টুলসগুলি আছে, অ্যানালিটিক্স আছে, আমি সেগুলি ব্যবহার করলে হি অর শি ফিলস কনফিডেন্ট। কিন্তু যখন আপনি কম্প্রোমাইজ করেন তখন কিন্তু ব্যাংকার জানেন, কোনো না কোনো লেভেলে জানেন যে এটা মানে রিস্ক ম্যানেজমেন্ট অ্যাসেসমেন্ট টুলস আর বিং কম্প্রোমাইজড। তাহলে এই জায়গাটা থেকে যখন এত বড় একটা এনপিএলের ধাক্কা এসে গেলো এবং যখন এই বিভিন্ন ব্যাংকে, সেন্ট্রাল ব্যাংকে এবং বিভিন্ন এজেন্সি আমরা এগুলির প্রতিকারের জন্য কারা দায়ী সে দায়বদ্ধতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, শাস্তির আওতায় আনা হচ্ছে, তখন ন্যাচারালি একটা প্যানিক কাজ করছে ব্যাংকারদের মধ্যে। এটা খুব স্বাভাবিক এবং আমি মনে করি যে এটা সাময়িক। আপনি এবং এটা ইন্ডিভিজুয়াল কমার্শিয়াল ব্যাংকগুলোরও ম্যানেজমেন্টেরও দায়িত্ব, যে নতুন ম্যানেজমেন্ট যেখানে এসছে তাদের দায়িত্ব হচ্ছে যে এটা অ্যাক্রস দি লেভেল, মানে সব অফিসারদেরকে, এমপ্লয়ীদেরকে বলা যে এখানে কোনো সৎ এবং যারা ভালোভাবে কাজ করেছে, ভুল হতে পারে, ভুলের জন্য কারো শাস্তি হয় না, কিন্তু ডেলিবারেটলি যারা অনিয়ম করে, অন্যায় করে, সেটার জন্য শাস্তি হয়েছে। এবং এই জিনিসটা যত আমরা বলতে পারবো এবং যত বেশি আমরা ঋণ দান প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে পারবো, ব্যাংকের নিজস্ব যে ঋণ দান প্রক্রিয়াটা আছে, যত বেশি ডিউ ডিলিজেন্সটাকে আমরা চর্চায় নিয়ে আসতে পারবো, তত এই সংখ্যাটা কেটে যাবে। এটা বেশি দিন থাকবে না। উইলফুল ডিফল্টারদের টাকা ফেরত আনা সম্ভব? উইলফুল ডিফল্টারদেরকে আমরা যদি ধরুন কয়েকটা, এখানে ভাগ করা ঠিক হবে না, বাট করতে হয়। আমরা যখন ডিফল্ট লোনগুলি আদায় নিয়ে আমরা চেষ্টা করি, আলোচনা করি, তখন আমরা দেখার চেষ্টা করি যে কোন লোনগুলিকে হিট করে আমরা আনতে পারবো, কিছু সম্ভাবনা আছে, সেগুলিকে নিয়ে আমরা কাজ করি দ্রুত এবং বাকিগুলিকে নিয়ে আস্তে আস্তে আমরা শুরু করে দিই কাজ। উইলফুলের মধ্যে আপনি দেখবেন যে তার ব্যবসা আছে, কিছু একটা ক্যাটাগরি আছে যে ব্যবসা বাণিজ্য সবই আছে, করছেও, কিন্তু দিচ্ছে না। তো সেই লোকগুলিকে কিন্তু, যার ব্যবসা আছে, যার ক্যাশ ফ্লো মোটামুটি আছে, যার অস্তিত্ব আছে, কিছু জামানত আছে,
জামানত কম থাকলেও তার হয়তো সহায় সম্পত্তি, কোম্পানির অ্যাসেট আছে, তার ইন্ডিভিজুয়াল আছে, আমি মনে করি তাদের কাছ থেকে আনা সম্ভব। আর যেগুলো ধরেন বিভিন্ন ব্যাংকে, আমরা জানি যে বিভিন্ন ব্যাংকে ওই অলিগার্করা যেভাবে টাকাটা নিয়ে গেছেন বেনামে করে, অস্তিত্বহীন কোম্পানির নামে, সেগুলি আনার ব্যাপারটা আমি মনে করি অনেক সুদূর পরা হতো আর কি, সেগুলি সময় লাগবে। এই প্রশ্নটার পর একটা বিরতি নিব। বিরতিটা আগে যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের এই মুহূর্তে ব্যাংকিং খাতে আমি বলছিলাম যে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে গিয়েছে। তো আমি এখন দেখি ব্যাংকের লিকুইডিটি নিয়ে কয়েকদিন আগে খুব ক্রাইসিস ছিল। ব্যাংকের লিকুইডিটির অবস্থা এখন একটু দয়া করে বলবেন। এক, দ্বিতীয়ত হচ্ছে যদি আমার কাছে এখন তারল্য বা টাকা ঋণ দেওয়ার মতো থাকি, এটা একটা সিচুয়েশন, কিন্তু আবার ব্যবসায়ীদের সাথে যখন আমরা কথা বলছি তখন ব্যবসায়ীরা বলছেন ব্যাংক আমাকে ঋণ দিচ্ছেন না, এবং বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা আছে 8%-এর মতো। এই যে ডিলেমাটা, আমি এই জন্যই বলছিলাম যে আপনারা আসলে অনেক বেশি টাইট হয়ে আছেন কিনা, কারণ ব্যবসায়ীরা ঋণ পাচ্ছেন না, আপনাদের কাছে টাকা আছে, তাহলে ব্যাংকিং চলবে কিভাবে? এখন যদি আপনি দেখেন যে ব্যাংকিং ইন্ডাস্ট্রির স্ট্যাটিস্টিক্স হচ্ছে যে সারপ্লাস, লিকুইডিটি সারপ্লাস, কিন্তু ব্যবসায়ীরা বলছেন আমরা ঋণ পাচ্ছি না। আপনি যদি তাকিয়ে দেখেন যে 43 or 43 কমার্শিয়াল ব্যাংকস, প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকস, এগুলোর মধ্যে 2 ডজন ব্যাংকের কাছে কিন্তু আসলে লিকুইডিটি টাইট, যাদের আবার এনপিএল বেশি, যাদের প্রভিশন শর্টফল আছে হিউজ, এবং যাদের ক্যাপিটালও ড্রেন হয়ে গেছে। তাহলে বাকি থাকলো আর অর্ধেক ব্যাংক। এই অর্ধেক ব্যাংকেরও আরও অর্ধেক ব্যাংকের কাছে, আমি যদি ভুল না করি, তাহলে তাদের কাছে লিকুইডিটিটা কনসেন্ট্রেটেড হয়ে গেছে, সারপ্লাস লিকুইডিটি। সো লিকুইডিটি ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ইভেনলি ডিস্ট্রিবিউটেড, যে সারপ্লাসটা আছে সেটা ইভেনলি ডিস্ট্রিবিউটেড। এবং যারা ভালোভাবে টিকে আছে, যে ব্যাংকগুলো, আমি নাম বলছি না, সেই ব্যাংকগুলোর কাছে দেখবেন মানে এক্সেস লিকুইডিটি জমা হচ্ছে। ওদের দেখবেন প্রায়ই আপনি প্রেস রিলিজ দেখবেন যে এই মাসে 1000 কোটির মাইল ফলক, এক মাসে 1000 কোটি, এক মাসে 1100 কোটি কেক টেক কাটছে। তাহলে তাদের কাছে যে এক্সেস লিকুইডিটি, এবং কারো কারো আপনি দেখবেন এডিআর 57, 47, 52, এখন তারা হয়ে গেছে বেশি সিলেক্টিভ এই মার্কেটে। আর যাদের লিকুইডিটি নাই তারা কিন্তু সত্যিই দিতে পারছে না, বা যারা টাইট সিচুয়েশন আছে লিকুইডিটি, তারা সেটা ইমপ্রুভ করা যায়। এই জন্য ব্যবসায়ের একটা, এবং সব ছোট বড় কাস্টমার আপনি মনে করেন কি ওই 10-12টা ব্যাংকই কি ক্যাটার করছিল এই দেশে? না, এই ব্যাংকগুলোও ক্যাটার করছিল। প্রত্যন্ত অঞ্চলে ছোট এসএমই হোক, যাই হোক, মিডিয়াম সাইজের ব্যবসায়ী হোক, এক্সপোর্টার হোক, এই ব্যবসায়ীগুলি এখন কোথায় যাবে? এখন যেই ব্যাংকগুলো ভালো আছে তারা কিন্তু আরও সিলেক্টিভ হয়ে যাওয়াতে এরকম একটা সিচুয়েশন আমার মনে হয় তৈরি হয়েছে। এবং যেটা উচিত যে ব্যাংকগুলোর কাছে এক্সেস লিকুইডিটি আছে, আমি এই দিক থেকে কিন্তু সেন্ট্রাল ব্যাংকের সাধুবাদ দিব। আপনি দেখবেন যে 60,000 কোটি টাকার যে পুনরুদ্ধার স্কিম করেছে, সেটা কিন্তু যাদের হাতে এক্সেস লিকুইডিটি তাদের কাছ থেকেই 40,000 কোটি সম্ভবত নেওয়া হয়েছে, নিয়ে এই স্কিমটা করা হয়েছে যে তোমাদের এক্সেস লিকুইডিটি থেকে 40,000, আর সেন্ট্রাল ব্যাংক দিচ্ছে সম্ভবত 41,000 আর 19,000 এরকম দিয়ে করছে। তো সেইভাবে লিকুইডিটিটার যেই আনইভেন ডিস্ট্রিবিউশনটা আছে সেটাকে একটু ইভেন ডিস্ট্রিবিউশন করার চেষ্টা করছে সেন্ট্রাল ব্যাংক। সেই হিসাবে আমি মনে করি পরে ঠিক হবে। একটু সাপ্লিমেন্ট করি, সেটা হচ্ছে যে এখনকার যে ইন্টারেস্ট রেট, এখন তো বাজার দরের ভিত্তিতে ইন্টারেস্ট রেট হচ্ছে, এই ইন্টারেস্ট রেটে কি আসলে ভালো ঋণ দেওয়া সম্ভব বা ঋণের ভালো বাজার তৈরি করা সম্ভব? ওইটা নিয়েও ব্যবসায়ীদের অনেক কনসার্ন আছে যে কবে এই ঋণের সুদ হার কমবে। ঋণের সুদ হারটা বেশি, এটা মানতেই হবে, এটা মানতেই হবে। এবং এটা আসলে কি, আপনি যদি মার্কেট ফোর্সের উপরে ছেড়ে দেন, ব্যাংকিং ইন্ডাস্ট্রি, এই 47টা 48টা ব্যাংক, এরা একটা ইন্ডাস্ট্রি, এটা একটা মার্কেট। যেই ব্যাংক কম দামে কিনতে পারবে সেই ব্যাংকের উচিত একটু কম দামে লোনটা দেওয়া, ইন্টারেস্ট রেটটা ঠিক করা। 14%, 13%, 14%-এ বাংলাদেশে এখন যত সমস্যা একটা বিজনেস অপারেট করার জন্যে, সেইখানে কিন্তু এই ফাইন্যান্সিয়াল বার্ডেনটা এক্সেসিভই মনে হয়, দেয়ার ইজ নো ডাউট। কিন্তু ব্যাংকগুলির উচিত এটাকে একটু কমিয়ে আনা বিজনেসের স্বার্থে। এবং সেই জায়গাটায় আমি বলবো যে, আবারও বলছি, যে ব্যাংকগুলি একটু উইক হয়ে গেছে, সেই ব্যাংকগুলি যাদের এনপিএল অনেক বেশি, তারা কিন্তু আর অ্যাফোর্ড করে না লো রেটে, ইন্টারেস্ট রেটে লেন্ডিং করার। কিন্তু
আবার তাদের লেন্ডিংও দেখবেন এখন স্কোপ কম, তাদের লেন্ডিংয়ের সুযোগও কম। কিন্তু যে ব্যাংকের হাতে এক্সেস লিকুইডিটি, তারা কিন্তু ইন্টারেস্ট রেট প্রকিউরমেন্টের, যেটা ডিপোজিট প্রকিউরমেন্টের রেটটা কিন্তু অনেক কমে নিচ্ছেন, তারপরে ফান্ড কস্টও কম। সেই ক্ষেত্রে তারা কিন্তু আমি মনে করি যে তাদের এই সময়ে দেশের স্বার্থে, ব্যবসার স্বার্থে তাদের দায়িত্ব হচ্ছে এটা করা, এবং সারা যখন না করে তখন সেন্ট্রাল ব্যাংকের ইন্টারভেনশন লাগে। এবং সেন্ট্রাল ব্যাংক সম্প্রতি এই ইন্টারভেনশনটা করেছে। তারা কিন্তু আবার আগের মতো বলে দিয়েছে যে ব্যাংকগুলো তাদের প্রকিউরমেন্ট কস্ট অফ ফান্ড এবং লেন্ডিংয়ের মধ্যে গ্যাপ রাখতে পারবে, মাত্র 4% স্প্রেড নিতে পারবে। এটাকে যদি এনফোর্স করে সঠিকভাবে, তাহলে আমি মনে করি যে ওই ব্যাংকগুলো যাদের কাছে এক্সেস লিকুইডিটি আছে, তাদের লেন্ডিং ক্যাপাসিটি অনেক, তারা তখন আরও কম রেটে লোন দেওয়া শুরু করবে। আমি একটা জিনিস নিয়ে আমি খুব গ্রাহক হিসেবে কনসার্নড, সেটা হচ্ছে হঠাৎ করে আমরা শুনতে পেলাম, যদি এটা এক্সিকিউট হয় নাই, যে এবিবি হঠাৎ করে জানিয়েছে যে বাংলাদেশ ব্যাংকের কাছে 14টি ব্যাংকের সেবার ফি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এর ভিতরে কত টাকা ব্যাংক থেকে তোলা যাবে, ডরমেন্ট অ্যাকাউন্ট চালু করার জন্য, ঋণ, ওভারঅল ম্যানেজমেন্ট, সব কিছুর একটা চার্জ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তো ব্যাখ্যা কি? ব্যাখ্যা হচ্ছে যে ব্যাংকের অপারেশনাল কস্ট বেড়েছে। প্রশ্নটা খুব সোজাসাপটা, যদি এটা এক্সিকিউট হয়নি, আপনি একটু অপারেশনের কস্টিংয়ের কথা আমাকে বলবেন যে কতটা আপনারা কমাতে পারলেন, কারণ টেকনোলজির ব্যবহার বেড়েছে। সেকেন্ডলি, ব্যাংকের যদি ব্যয় বেড়েই যায়, সেই দায় পুরোটা কেন গ্রাহক নেবে? এই খবরটা আমিও পত্রিকান্তরে দেখেছি। এবং ব্যাংকের অপারেশন কস্ট যদি ধরেন, আপনার অপারেশন কস্টের মূল সেগমেন্টে হচ্ছে এমপ্লয়ি কস্ট, এবং তারপরে অন্যান্য কস্টগুলি আসে। এবং গত ধরেন আমরা 5-7 বছরে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেসে ভেরিয়েশন আনার জন্যে এবং অপারেশনাল এফিসিয়েন্সি আনার জন্যে আস্তে আস্তে ব্যাংকগুলি অটোমেশনে যাচ্ছে। সিবিএসের অটোমেশন কোর ব্যাংকিংয়ে অনেক আগেই চলে গেছে, কিন্তু বাকি যে অ্যান্সিলারি কাজগুলির জন্য অটোমেশনে যাচ্ছে। তো সেইখানে আইটি কস্ট, আইটি ইনফ্রাস্ট্রাকচার কস্টও কিন্তু আস্তে আস্তে বাড়ছে সব ব্যাংকেরই, এটা অনস্বীকার্য। কিন্তু আপনি সেই জন্যে দেখেন আপনার অবজেক্টিভ কি, সেন্ট্রাল ব্যাংক এবং সরকার কি অবজেক্টিভ আপনাকে দিচ্ছে, আপনিও সেটাকে ধারণ করে বলছেন আমার অবজেক্টিভ হচ্ছে ইনক্লুসিভ ব্যাংকিং করা। দেশের ব্যাপক এখনও মানে 42% মতো এমএফএস নিয়ে সম্ভবত 40 বা 50% মতো ব্যাংকিং সেবার আওতায়, আর ব্যাংকিং ফর্মাল ব্যাংকিং চ্যানেলে হয়তো আরও কম, এটা সম্ভবত 28-30% এরকম। তাহলে একটা বড় জনগোষ্ঠী ব্যাংকিং সেবার বাইরে। তাহলে ব্যাংকগুলিও বলছে যে আমরা সরকারের সিদ্ধান্তের সাথে বা পলিসির সাথে, সেন্ট্রাল ব্যাংকের সাথে অ্যালাইন, যে আমরা চাই ইনক্লুসিভ ব্যাংকিং করতে। আপনি ইনক্লুসিভ ব্যাংকিং করতে যাচ্ছেন, আপনি বলছেন ডরমেন্ট অ্যাকাউন্টের ফি বাড়িয়ে দেব যখন অ্যাক্টিভেশন করব, তাহলে আপনি তো ডিসকারেজ করছেন। জি। আবার এটাও ঠিক যে কিছু কিছু হয়তো চার্জের ক্ষেত্রে আপনার যদি এখন অনেক ধরনের নতুন সার্ভিস আপনারা দিচ্ছেন, ডিজিটাল সার্ভিস দিচ্ছেন, এগুলির ক্ষেত্রে যদি আপনি, আমার মনে হয় যদি যৌক্তিক দু একটা জায়গায় চার্জ দেওয়ার প্রবর্তন করার দরকার হয়, সেন্ট্রাল ব্যাংক সেটা বিবেচনা করতে পারে। কিন্তু ওই যে ওভার দি কাউন্টার ক্যাশ আপনি লেনদেনে বলছেন যে আপনি বসেন, এখনও কিন্তু ওভার দি কাউন্টারে বড় অঙ্কের ক্যাশ লেনদেনের উপরে আপনি চার্জ বসাবেন, সেই অবস্থায় বাংলাদেশি ব্যাংকিং এখনও আসেনি, কাস্টমারও সেই জায়গায় আসেনি। আগে আমরা যে বাংলা কিউআর হচ্ছে, সেখানে ক্যাশলেস যে জায়গাটায় আমরা যাওয়ার চেষ্টা করছি, সেগুলিতে আমরা যাই, আরও একটা উল্লেখযোগ্য পর্যায়ে আমরা চলে যাই। তারপরে সেটা ডিসকারেজ করার জন্য যে আপনি আর আপনার হাতে ক্যাশলেস করার জন্য যথেষ্ট টুলস ব্যাংকিংটা দিয়ে দিয়েছেন, তাহলে আপনি কেন ব্যাংকে করবেন? এবং সেটার সাথে যে এএমএল-এর যে কনসার্নগুলি থাকে, রিস্কগুলি থাকে, সেগুলিও জড়িয়ে থাকে। আপনি সেই পর্যায়ে যেয়ে করেন। এখনই আমার কাছে মনে হয় না যে এতগুলি সেবার আপনি ফি রিভাইজ করবেন বা আপওয়ার্ড রিভিশন করবেন। আর দুর্দশাগ্রস্ত ব্যাংকগুলোর কথা বাদ দিলাম, বাকি ব্যাংকগুলোর কারো কি আপনি প্রফিট কম দেখেছেন? না। গত 2025-এ 2026-এর জুনে সবাই নতুন নতুন মাইলফলক অ্যাচিভ করছে প্রফিটের। যে সার্ভিস চার্জের এই কয়টা টাকা না করে আপনি এখন আরও বেশি সংখ্যক জনসাধারণকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসার চেষ্টা করা উচিত আমি মনে করি। আরেকটা বিষয়, যেহেতু আপনি এই যে আনব্যাংকড পপুলেশনটার কথা বললেন, আমি আমার ইস্যুতে অনেকের সাথে কথা বলেছি, আজকেও বলতে চাই, কারণ এই পপুলেশনটা এখনো ব্যাংকের আওতায় আসছে না। কিছুদিন আগে বাজেটে সরকার বললেন, অর্থমন্ত্রী নিজেও বাজেট বক্তৃতায় বললেন যে সবাইকে একটা ইউনিক ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থাকবে এবং সেটার আওতায় সবাইকে
অবজারভেশনের আওতায় আনা হবে, কারণ এনবিআর এর রেভিনিউ জেনারেশন ইজ ইম্পর্টেন্ট। ফাইন, তার মানে প্রান্তিক জনগোষ্ঠীকে আমরা ব্যাংকিংয়ের আওতায় আনতে চাই। কিন্তু আমি যদি এজেন্ট ব্যাংকিং আপনাদের হাত দিয়ে শুরু হয়েছিল সেই এক্সপিরিয়েন্স, তারপর এমএফএস এর ডমিনেশন এই পার্টিকুলার প্রান্তিক জনগোষ্ঠী বা যারা ব্যাংকের আওতায় আসে না তাদের উপর, তারা সবই অ্যাডপ্ট করলো কিন্তু রেগুলার ব্যাংকিংয়ের আওতায় আসলে তারা কখনোই আসলো না, এবং তারা ডকুমেন্টেশনকে ভয় পায় বা অতটা অ্যাকাউন্টেবল হয়তো হতেও চান না। এই পপুলেশনটাকে কি আসলেই ব্যাংকের আওতায় আনা সম্ভব? সম্ভব, সম্ভব না কেন? আমরা যদি আমাদের পিছনের অভিজ্ঞতার, আমি ব্যক্তিগতভাবে ব্যাংকার যেহেতু ছিলাম, আমার অভিজ্ঞতায় দেখে আমাদেরকে, আমি অন্য একটা ব্যাংকে যখন ছিলাম প্রথম এজেন্ট ব্যাংকিংটা শুরু করি, তখন মনে হয়েছিল যে এই এজেন্টদেরকে কি বিশ্বাস করবে কিনা লোকজন, অ্যাকাউন্ট খুলবে কিনা। কিন্তু আমরা দেখলাম যে না, এটা করা সম্ভব এবং করা যাচ্ছে। এবং প্রান্তিক পর্যায়ে আমরা যে গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে শহরতলিতে আমরা যখন শুরু করলাম দেখলাম যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে গ্রামে যখন আমরা এজেন্ট ব্যাংকিং, আমি যদি ভুল না করি, এজেন্ট ব্যাংকিং আস্তে আস্তে বিস্তারিত করলাম, তখন দেখেছি আমি যে মহিলাদের অ্যাকাউন্ট তুলনামূলকভাবে বেশি হচ্ছিল পুরুষদের চেয়ে। তো আজকে দেখেন এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক সংখ্যা কত। আরেকটা তথ্য আপনাকে দিই, আইএফআইসি ব্যাংক আমরা দাবি করি যে, এবং এটা সঠিকভাবেই দাবি করি যে লার্জেস্ট নেটওয়ার্ক ব্যাংক ইন বাংলাদেশ। আমাদের 189 ব্রাঞ্চেস এবং 1221 সম্ভবত সাব ব্রাঞ্চেস আছে, ছোট ব্রাঞ্চ। তো সব মিলে 1422টা শাখা উপশাখা আমাদের, এবং এর একটা বড় অংশই কিন্তু গ্রামে। এবং আমরা বলি যে আমাদের তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত আমাদের উপস্থিতি আছে। এই সাব ব্রাঞ্চগুলির কনসেপ্ট নিয়ে শুরুটা কিন্তু 2021-22 এই সময়টা, 21 একটু কম, 22 থেকে করোনার সময় খেয়াল করে দেখবেন। আজকে যদি আমি বলি, তার মানে করোনার একটা দুঃসময় গেছে আমাদের, তখন সব কর্মকাণ্ডই স্থবির ছিল। সেই সময় ধরেও তারপরে আমাদের পলিটিক্যাল একটা ইনস্টেবিলিটি গেল 23-24 এরকম সময়টা, তারপরেও আজকে আমাদের এই 1221টা উপশাখার আমাদের কিন্তু 21,000 কোটি টাকার আমানত। 21,000 কোটি টাকা, আপনি চিন্তা করতে পারেন, আমাদের টোটাল ব্যাংকের আমানত কিন্তু 53,000 কোটি টাকার উপরে। তো সেই জায়গায় আমরা চেষ্টা করছি যে আমরা গ্রামে গঞ্জে যে উপশাখা আছে সেই উপশাখার মাধ্যমে আমরা ইনক্লুসিভ ব্যাংকিংটাকে আরও অগ্রসর করে নেব, এবং সেই চ্যানেলেই আমরা ছোট ছোট লোনগুলি গ্রামের অর্থনীতিকে চাঙ্গা করার জন্যে আমরা গ্রাম থেকে যে ডিপোজিটটাকে সংগ্রহ করছি, আমাদের প্রাইমারি কনসার্ন হচ্ছে সেই জায়গাটাতে আস্তে আস্তে আবার বিনিয়োগ করা। এখন কৃষি ঋণেরও টার্গেট বেঁধে দিচ্ছে। কৃষি ঋণের টার্গেট আগেও দিয়েছিল বেঁধে, এটা বড় করা আছে। এবং আরেকটা টার্গেট বাংলাদেশ ব্যাংক, এই ইন্টারভেনশনগুলি সেন্ট্রাল ব্যাংকের করছে সুন্দর করে। সেটা হচ্ছে যে আপনার এসএমই ঋণের, এসএমই ঋণকেও বলছে যে এখন 2027-28 মধ্যে মনে হয়, আমি ভুলে গেছি, 30% or 40% অফ দ্য টোটাল ক্রেডিট পোর্টফোলিওতে নিয়ে যেতে হবে। তো সেই জায়গাতে আমরাও চাই যে আমাদের এই যে সাব ব্রাঞ্চগুলির যে লেভারেজ, এই লেভারেজটা আমরা নিতে চাই। আমরা ওদের মাধ্যমে গ্রামের যেই সঞ্চয় আমরা গড়ে তুলছি সেই সঞ্চয়টাকে আবার বিনিয়োগ করতে চাই। আমরা কৃষিতেও কিন্তু এই সাব ব্রাঞ্চ দিয়ে কৃষিতেও আমরা বিনিয়োগ করছি। আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা যেহেতু এখনও লেন্ডিং ইনফ্রাস্ট্রাকচার, এখনও আমরা কৃষির জন্য এবং ছোট লোনগুলির জন্য এখনও সেইভাবে রোবাস্ট করে তুলতে পারিনি। এবং আপনি জানেন এটা সবচেয়ে ভালো হয় যদি টেকনোলজির অ্যাডপ্ট করা যায়। আপনি যে জায়গাটা বলছিলেন যে টেকনোলজি অ্যাডপ্ট করলে যে জিনিসটা হয় যে আমি কম খরচে, প্রথমে হয়তো আমার বিনিয়োগটা একটু হয়ে যায়, কিন্তু ওভার দি ইয়ার্স আমার বিনিয়োগটা কমে আসে। আমি কম খরচে হিউম্যান ইন্টারভেনশনটা কম রেখে আমি দ্রুতও করতে পারি এবং কম খরচে আমি লেন্ডিংটা দিতে পারি সাশ্রয়ী মূল্যে। তো সেই জায়গাটাতেও আমরা চেষ্টা করছি। আপাতত আমরা এগ্রিকালচার লোনগুলিকে আমরা দিচ্ছি ওই এনজিওর মাধ্যমে, যেটা আমরা বলি যে অন লেন্ডিং করবেন ওনারা, আর আমরা আস্তে আস্তে শুরু করে দিয়েছি কিছু কিছু করে। এখন তো আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলি যে আমাদের একটা বড় অংশ এখন ইয়াংদের সাথে যখন ব্যাংকিং নিয়ে কথা বলি, তারা এখন ওই কাগজপত্র নির্ভর শাখায় গিয়ে আমার সমস্ত ডকুমেন্টেশন করে তাদেরকে ব্যাংকিং করতে হবে, তারা এটা পছন্দ করেন না। তারা এখন মনে করেন মোবাইল দিয়েই তো এখন হয়ে যায়, সবকিছু হয়ে যায়। আরেকটা অবজারভেশন যেটা দেখলাম,
যে আমার সাথে একজনের কথাই হচ্ছিল, একজন ইয়াং ইনভেস্টরের, সে বলতেছেন যে ভাই সব ব্যাংক একই প্রোডাক্ট বা সিমিলার টাইপের প্রোডাক্ট বা সার্ভিস সেল করে, এটার ভিতরে কারো স্পেশালাইজেশন নেই। আমি আপনাকে এই প্রশ্নটা, যেহেতু আপনি দীর্ঘদিন ব্যাংকিং খাতে আছেন, সবাই কেন সিমিলার প্রোডাক্ট এবং সার্ভিস এখনও দিতে চায়, স্পেশালাইজেশনের জায়গাটা কেন হয় না? এক, দ্বিতীয়ত হচ্ছে যদি ব্যাংক এই কাগজপত্র নির্ভর এবং এই ডকুমেন্টেশনের থেকে বের হয়ে এসে যদি সামনে সেল করতে চায়, ব্যাংক আসলে কি দেখে সামনে আগামীতে ঋণ দিবে? ডেটা অ্যানালিটিক্স নিয়ে এখন আমরা দেখি যে বিদেশে এখন প্রচুর এগুলো নিয়ে চর্চা করে, সেই সব কনজামশন প্যাটার্ন, পারচেস প্যাটার্ন বা ওভারঅল ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস দেখে তারা এখন ঋণ দিয়ে দিচ্ছে। আমরা কি আসলে এই পথে যেতে পারবো? পারবো, একটু সময় লাগবে হয়তো, পারবো, আমি বিশ্বাস করি পারবো। আসলে যেই জায়গাটাতে আপনি বললেন যে সব ব্যাংকেরই একই ধরনের প্রোডাক্ট, এটা সত্যি কথা। এবং আপনি দেখবেন যে আমরা বিদেশের দিকে, পাশ্চাত্যে দেখলে আমরা দেখি, ইভেন ইন্ডিয়াতেও আমরা যদি দেখি যে ব্যাংক কিন্তু তার একটা পরিচয়, মানে মোটা দাগে একটা পরিচয় থাকে ব্যাংকগুলোর। আমরা ভাগ করি যে এই ব্যাংকটা হচ্ছে এসএমই ব্যাংক, এই ব্যাংকটা রিটেল ব্যাংক, এই ব্যাংকটা কর্পোরেট ব্যাংকিং করে। এবং এমনও ব্যাংক আছে, সিঙ্গাপুরেও আছে, এই ব্যাংকটা শুধু কমোডিটির উপরেই কাজ করে। তার মানে হচ্ছে যে একটা ব্যাংক তার প্রিডমিনেন্টলি তার পরিচয়টা কী হবে, তার ফোকাস এরিয়াটা কী হবে, এবং ওইখানেই তার অ্যাক্টিভিটিটা, মেজর অ্যাক্টিভিটিটা হয়। আমাদের দেশে কিন্তু সেটা নেই। আমরা দুর্ভাগ্যজনকভাবে সবাই সব কিছু করতে চেয়েছি। আমরা দেখছি একটা ব্যাংক কর্পোরেটে ভালো করছে, সবাই মিলে আমরাও কর্পোরেট করছি। আমরা দেখছি ও আবার এসএমই দেওয়ার চেষ্টা করছে, আমিও এসএমই করা। আমার সিস্টেম, প্রসেস, অ্যানালিটিক্স, ওগুলির কোনো আমি কিছুই বিল্ড আপ করিনি, কিন্তু আমি সব কিছুই করছি। এই জায়গা থেকে বেরোতে হবে। এই জায়গা থেকে যখন আপনি বের হবেন, ব্যাংকগুলো আমি করতেই পারি, আমি কর্পোরেট করতেই পারি, বাট আমার ব্যাংকের একটা বড় ধরনের পরিচয় থাকতে হবে যে আমার মেজর অ্যাক্টিভিটি ওই দিকেই আমাকে ফোকাস করতে হবে, পরিচালিত করতে হবে। তাহলে হয় স্পেশালাইজেশন হয়। সেই স্পেশালাইজেশনে কিন্তু আমার এই যে আপনি বলছেন, আমি যদি রিটেল ব্যাংক হই, তাহলে আমার যে কাস্টমার অ্যাকাউন্ট এবং কাস্টমারের যেই অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন প্যাটার্ন, এগুলি তখন আমি যদি এআই ইউজ করি, আস্তে আস্তে এগুলি তো সস্তা হয়ে যাচ্ছে, এই টেকনোলজিগুলি। আমি কিন্তু আজকে ফেসবুক কেন আমাকে, আমি একটা যদি কিছু দেখতে চাই, ফেসবুক বুঝে আমি কি দেখলাম, পরের কয়দিন কিন্তু ওই জাতীয় জিনিসই সে আমার সামনে প্রেজেন্ট করে দেয়। আমি বিদেশে যদি আমি শুনেছি যে কার্ড যদি আপনি ইউজ করেন, কার্ডের স্পেন্ডিং প্যাটার্ন অনুযায়ী কিন্তু ওইখানকার ওরা যেহেতু শেয়ার করে, ওই ধরনের কমোডিটির কিন্তু প্রমোশনগুলি আপনার মোবাইলে চলে আসে। তাহলে এই অ্যানালিটিক্সগুলি কাজে লাগিয়ে আমার মনে হয় প্রোডাক্ট রেঞ্জগুলিকে সাজানো হবে সামনে। এখন আজকের দিনে আপনার এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, আমরা যেই ডেমোগ্রাফির কথা বলছি, এরা আসলে ব্যাংকে যেতে চায় না। আমার ছেলেও ব্যাংকে যায়নি, যেতে চায়ও না। দেশে যিনি আছেন উনি ব্যাংকার, কিন্তু তারপরেও বলে যে অন্য ব্যাংকে কাজ থাকলেও উনি বলেন যে আমি যাই না, আমি মোবাইলে সব করি। যে ছেলেটা বিদেশে আছে সে বলে যে আমার এই যে আমাকে দেখালো বাবা, এই যে আমার স্মার্টফোন, আমার সব কিছু এখানে, আর ল্যাপটপ। এই পরিবর্তনটা কিন্তু আমাদের যে পরবর্তী জেনারেশন, আমার কাছে মনে হয় আমাদের পরে আর কাগজ কলম নিয়ে কাজ করার বা লোন চাওয়ার বা ব্যাংকিং করার ব্রাঞ্চে যে এগুলি অনেক কমে যাবে। এবং সেই জন্য ব্যাংকগুলো কিন্তু প্রস্তুতি নিচ্ছে। যারা নিতে পারবে না তারা পিছিয়ে যাবে, যারা নিচ্ছে, বেশ কিছু ব্যাংক কিন্তু সেই দিকে এগিয়ে গেছে, টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্টটা করেছে এবং ওইভাবেই আস্তে আস্তে নিজের সার্ভিসগুলিকে ঢেলে সাজাচ্ছে। এবং আগামী দিনে আপনি বলছেন যে কি, তাহলে কি দিবে, আমি মনে করি আগামী দিনে ডিজিটাল ব্যাংকিং সেবাই দিবে, প্রিডমিনেন্টলি এটাই দিতে হবে। একটা ছোট্ট প্রশ্ন জুড়ে দিই, বিআইবিএম এর একটা স্ট্যাটিস্টিক্স দেখছিলাম, ওরা বলছে যে প্রতিদিন ব্যাংকের সিস্টেমে মিনিমাম 145টা অ্যাভারেজ এবং সর্বোচ্চ 630টার মতো সাইবার অ্যাটাক হওয়ার অ্যাটেম্প্ট হয়, এবং যেগুলো ব্যাংকগুলো ডিল করে প্রতিদিন। প্রযুক্তিতে আমি বিনিয়োগ করছি, আমরা ক্যাশলেস সোসাইটি হতে চাচ্ছি, ব্যাংকগুলো ডেটা বেসড অ্যানালিটিক্সের উপর বেস করে সামনে আরও বেশি ডিজিটালি কাজ করতে চাচ্ছে। সিকিউরিটি নিয়ে কতটা আশ্বস্ত করবেন গ্রাহকদের? খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় আপনি তুলে ধরেছেন। বিআইবিএম এর এটা পত্রিকায় আমিও দেখেছি তাদের এই অ্যানালিসিসটা, এবং আমি মনে করি যে ইট ইজ দ্য ভেরি রাইট টাইম যে বিআইবিএম এই ঘন্টাটা বাজিয়ে দিয়েছে। ব্যাংকগুলো সবই করতে চাচ্ছে, ব্যাংকগুলো এখন রিটেল সেগমেন্টে অনেক কাজ করতে চাচ্ছে, ডিজিটাল ব্যাংকিং দিচ্ছে, ব্যাংকগুলো এখন আপনার অ্যাপ ভিত্তিক সার্ভিস দিচ্ছে, সব ধরনের কাজ আস্তে আস্তে অ্যাকাউন্ট খোলা থেকে করে আপনার টার্ম ডিপোজিট থেকে লোন নেওয়া সবই আপনি অ্যাপে করার ফ্যাসিলিটেট করছেন।
এবং ইন্টারনেট ব্যাংকিংও আপনি দিচ্ছেন। তার মানে আপনার কোর ব্যাংকিং যে সিস্টেমটা সেটা কিন্তু অনেকগুলি ছোট ছোট অ্যাপের সাথে বা অনেকগুলি ইয়ের সাথে ইন্টারফেস করে আপনি কাজ করছেন এবং অনেক অ্যাক্সেস হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু ভালনারেবিলিটি বেড়ে যাচ্ছে। ব্যাংকগুলো একদিকে যেমন এই ডিজিটাল সার্ভিসগুলি দেওয়ার জন্য ইনভেস্ট করছে, প্রস্তুতি নিচ্ছে, আমার মতে প্যারালালি তাদের সাবস্টেন্সিয়াল ইনভেস্টমেন্ট করা দরকার এই সাইবার অ্যাটাকগুলিকে প্রতিহত করবার জন্য। আমি বলতেই চাই এবং বলতে পারি, সেটা হচ্ছে যে আইএফআইসির একটা এক্সাম্পল আমি দিতে পারি। আইএফআইসি ব্যাংক কিন্তু গত 5 থেকে 6 বছরে প্রায় 530 কোটি টাকা আইটি ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট করেছে। আপনি যদি আইএফআইসির সাইবার সিকিউরিটি, এই সিকিউরিটি সিস্টেমটাকে যদি আপনি আমাকে একটু 1 মিনিট বলার সুযোগ দেন। আমাদের প্রথম হচ্ছে যে আইএসও সার্টিফিকেশন এনশিওর করা আছে 2022 27002 সার্টিফিকেশন নেওয়া আছে। অ্যান্ড এই সার্টিফিকেশনগুলি কিন্তু অনেক কমপ্লায়েন্স এনশিওর করার পরে তারা দেয়। তারপরে ব্যুরো ভেরিটাসের গ্লোবাল প্র্যাকটিসের সার্টিফিকেশন নেওয়া আছে, যাতে করে কাস্টমার্স কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, ডাটা ইন্টিগ্রিটি, ট্রানজ্যাকশন ইন্টিগ্রিটি, এগুলি আমরা যেন প্রোটেক্ট করা যায় সেগুলি নেওয়া আছে। আমাদের একটা সেন্ট্রাল মনিটরিং সেল আছে, সেন্ট্রাল মনিটরিং সিস্টেম আছে, যেটা 24/7/365 কখনো এটা অফ হয় না। এবং সেইখানে আমরা মনিটর করার সিস্টেম আছে যে রিয়েল টাইম যে কতগুলি আনফর্চুনেট ইভেন্ট আসার চেষ্টা করছে, অ্যাটাক হওয়ার চেষ্টা করছে, এবং সেগুলি গ্রাফিক্যালি ওইগুলি মনিটর করছে, কোত্থেকে হচ্ছে, কতগুলি হচ্ছে, আজকে এই মুহূর্তে কতটা, গ্লোবালি আমাদের এখানে কতটা, দেশে আইএফএসির উপরে কতটা, এবং এটা কয়টা তারা ফিউটাইল করে দিয়েছে। এই সিস্টেমটাও ইনস্টল করা আছে। ডার্ক ওয়েব সিস্টেম আছে। টিপিক্যাল যে আপনার অ্যাপসের জন্য যে ফায়ারওয়াল আছে সেগুলি তো আছেই। তো এই জায়গা করে আইএফএসির কিন্তু আপনি পিছনে ফিরে দেখেন, আপনি কিন্তু কোনো সাইবার অ্যাটাকের সংবাদ পাননি এখন পর্যন্ত। তা আমি মনে করি সবগুলি ব্যাংক যারা ডিজিটাল ফ্রন্টিয়ারে সার্ভিসগুলিকে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং দিবেন, আগামী দিনে সেখানেই যেতে হবে, তাদের সাবস্টেন্সিয়ালি কিন্তু এই সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, কাস্টমার্স ইন্টিগ্রিটি, কাস্টমার্স ডেটা, এগুলি প্রোটেকশনের জন্য ইনভেস্ট করতে হবে। আমরা বলছিলাম র্যাপিড ফায়ার প্রশ্ন করব, ইয়াংদের পাঠানো প্রশ্ন। আমারও জানতে ইচ্ছা করছে, বেশ কয়েকটা প্রশ্নের উত্তর শুরু করি। 1 নম্বর প্রশ্ন, আপনি ব্যাংকার না হলে কি হতেন? আমি ব্যাংকার না হলে মনে হয় অভিনেতা হতাম। কেন? মানে প্যাশন ছিল? আমার প্যাশন ছিল। আমি ছাত্র জীবনে নাটকও করেছি, কবিতা আবৃত্তি করেছি, কিন্তু আমার খুব ভালো লাগতো। আর সবচেয়ে বড় কথা জানেন, এখনও সিনেমা যখন দেখি তখন আমি প্রায় বাসায় পাশে আমার ওয়াইফকেও বলি যে আমি নায়ক হলে দেখো আমি একাধারে কত লোককে মেরে ফেলতে পারি, আমাকে কেউ পরাজিত করতে পারে না, কত নায়িকা, কত পিছন, এগুলি আমাকে খুব ইলিউশনের মধ্যে ফেলে দেয় যে একটা নায়ক কত কি পারে। অভিনয় একটা আমার মনে হচ্ছে যে একটা স্বপ্নের জায়গা ছিল। ওকে, খুব গুরুত্বপূর্ণ মজার উত্তর। দ্বিতীয় প্রশ্ন, ব্যাংকিং খাতকে, এখনকার ব্যাংকিং খাতকে আপনি এক শব্দে যদি আপনাকে বর্ণনা করতে বলি, আপনি কোন শব্দ ইউজ করবেন? কঠিন প্রশ্ন। ঝুঁকিপূর্ণ কিন্তু খুব সম্ভাবনাময়। ওকে, ঝুঁকিপূর্ণ এবং সম্ভাবনাময়। ওকে, থার্ড প্রশ্ন, এই মুহূর্তে একজন গ্রাহক ব্যাংকে আসার আগে সবার আগে কি যাচাই করেন? আমরা আসলে যদি আপনি কি বলে ডিপোজিটের গ্রাহক বলেন, আমরা তাকে দেখি যে লোকটার মানে সেভিংস প্রপেনসিটিটা কেমন সেটা দেখার চেষ্টা করি। আমি একটু গ্রাহকের পার্সপেক্টিভ থেকে করছি, মানে গ্রাহকের কি মনে হয়, গ্রাহক কোনটা দেখে এখন ব্যাংকে আসেন? গ্রাহক আসলে ব্যাংকের উনি যে টাকাটা রাখেন সেই টাকাটা ওনার প্রয়োজন মতো যখন চান তখন ফেরত পান কিনা কাউন্টারে, বিনা প্রশ্নে, বিনা দ্বিধায়, বিনা সময় ক্ষেপণে। এটা এখন ওনারা সবার আগে যাচাই করেন, সবার আমার আগে কাছেও এটা তাই দেখেন। মনে হয়। হ্যাঁ, ফেয়ার এনাফ। পরের প্রশ্ন, আগামীতে ব্যাংকের বিনিয়োগের সবচেয়ে সম্ভাবনাময় খাত কোনটিকে মনে হয় আপনার? আমার কাছে মনে হয় এসএমই ব্যাপক সম্ভাবনা, আনট্যাপড, এবং আপনি যদি দেখেন জিডিপির একটা বড় অংশই এসএমইর কন্ট্রিবিউশন, কিন্তু সেই তুলনায় এসএমইর অ্যাক্সেস টু ফর্মাল ফিন্যান্স নাই, খুব কম। এটা অনেক সম্ভাবনাময়। ওকে, ফেয়ার এনাফ, এটা তো তরুণদের জন্য খুব গুরুত্বপূর্ণ। 5 নাম্বার, ক্যারিয়ারের শুরুতেই তরুণ ব্যাংকারদের কোন ভুল না করার পরামর্শ দেবেন? তাড়াহুড়া না করা।
কি নিয়ে? খুব অল্প সময়েই আমাকে বড় হয়ে যেতে হবে, এভিপি হয়ে যেতে হবে, বড় এক্সিকিউটিভ হয়ে যেতে হবে, এই ব্যাংকে 2 বছর করে, ওই ব্যাংকে আবার যে 3 বছর করে, একটা এরকম করা দরকার না। কাজ শেখা, কাজ শিখতে হবে। ব্যাংকের কাজ শেখার সাথে অভিজ্ঞতা একটা বড় সম্পদ ব্যাংকারের জন্য, জি। যেটা ডিসিশন মেকিং এ আলটিমেটলি যখন আমি ডিসিশন মেকিং পর্যায়ে যাব তখন তাকে খুব ব্যাপকভাবে সাহায্য করবে, তাড়াহুড়া করা যাবে না। ওকে, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে একজন ব্যাংকারের কোন দক্ষতার সবচেয়ে বেশি মূল্যায়ন হবে? আমার কাছে মনে হয় যে ওই যে কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে যেই ডেটাগুলি আমি পাবো, যে অ্যানালিসিসটা পাবো, সে অ্যানালিসিসটাকে ইন্টারপ্রেট করে প্রপার ডিসিশনটা নেওয়া, রাইট ডিসিশনটা নেওয়া। ওকে, 7 নম্বর প্রশ্ন, আপনি কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে কি যাচাই করেন? আমি দেখার চেষ্টা করি যে আমার সিদ্ধান্তের মধ্যে কোথাও ফ্ল আছে কিনা। আরেকবার নিজেকে রিভিউ করেন। নিজেকে আমি আরেকবার রিভিউ করি যে আমি সিদ্ধান্তটা জুডিশিয়াসলি নিতে পারছি কিনা। ওকে, 8 নম্বর প্রশ্ন, ক্যারিয়ারের সাফল্য কি দিয়ে মাপা উচিত? আমার কাছে মনে হয় অ্যাকমপ্লিশমেন্ট। আপনি কতটা ব্যাংকার হিসেবে কতটা এন্টারপ্রেনিয়ার তৈরি করতে পেরেছেন, কতটা এন্টারপ্রেনিয়ারকে বড় করতে পেরেছেন, আপনি কতটা দেশের সমাজের ব্যাংকিংয়ে যতটুকু আপনার পর্যায় থেকে করা সম্ভব করতে পেরেছেন, এই অ্যাকমপ্লিশমেন্টটাকে আমার মনে হয় বড় সাফল্য। ওকে, 9 নম্বর প্রশ্ন, এটা একটু নিজের সম্পর্কে আপনি বলবেন। আপনার কি মনে হয় আপনার লিডারশিপের কোন গুণ আপনাকে আইএফআইসির ম্যানেজমেন্টের আগের থেকে এখন থেকে আলাদা করেছে? আমার কাছে মনে হয় যে গভর্নেন্সের ব্যাপারে যে একটা স্ট্রিক্ট অবস্থান নেওয়া, জিরো টলারেন্স। জিরো টলারেন্স, এবং এই জায়গাটাই, আর কিছু না। মানে আপনি আপনার নিজের মানে স্ট্যান্ডে স্ট্রিক্ট ছিলেন সব সময়। গভর্নেন্সের কোনো Governance-এর কম্প্রোমাইজ আমরা করতে চাই না। এটা বলতে এটা ছোট শব্দ, কিন্তু ব্যাপকভাবে আপনি এটাকে ইন্টারপ্রেট করুন, কোনো জায়গাতেই না। ওকে, শেষ প্রশ্ন, র্যাপিড ফায়ার, একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন। ধরুন কৃত্রিম বুদ্ধিমত্তা বলছে একজন গ্রাহককে ঋণ দেওয়া উচিত, নিরাপদ, কিন্তু আপনার অভিজ্ঞতা বলছে, গাট ফিলিং বলছে এখানে রিস্ক আছে, আপনি কোনটাকে ফলো করবেন? গাট ফিলিংস গাট ফিলিং আমি সবসময় করি। ওকে, আমি সবসময় আমার সাথে যারা কাজ করে তাদেরকে বলি, সব অ্যানালিসিস ঠিক আছে তোমার হাতে, তারপরে ইউ আস্ক ইয়োর হার্ট, শেষ প্রশ্নটা এখানে করবা। ওকে, ইফ ইয়োর হার্ট ডাজন্ট অ্যালাউ ইউ, ডোন্ট ডোন্ট গো ফর ইট। ওকে, ফেয়ার এনাফ। আমরা র্যাপিড ফায়ার অংশটি শেষ করলাম। আমরা ধারণা যারা ইয়াং, যাদের যে প্রশ্ন ছিল তারা সেগুলোর উত্তর পেয়েছে। এবার একটু তাদের দিক থেকে আসে, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছোট ছোট দুটো প্রশ্ন করব। তারা জানতে চায় ক্যারিয়ার আসলে ব্যাংকিং খাতে মেহমুদ হোসেনের মতো লম্বা হতে পারে কিনা। এখনকার বাস্তবতায় তারা দেখছে ফিনটেক, তারা দেখছে এমএফএস, তারা দেখছে ডিজিটাল ব্যাংক, তারা দেখছে ব্যাংক, আবার ব্যাংক এআই এবং মেশিন বেসড হয়ে গেলে ব্যাংকে আসলে কত সেক্টরে আসলে আগামীতে লোক লাগবে, এটা নিয়েও তারা কনফিউজ। কি বলবেন তাদের? দেখেন, ব্যাংক থাকবে, এটা দুশ্চিন্তা করার কিছু নেই, এবং লম্বা কেরিয়ার ব্যাংকে হবে। শুধু যে জিনিসটা হবে, হ্যাঁ, মানে আপনাকে একটা এখনকার সময়ের ব্যাংকিংয়ের যে চাহিদা, যে প্রয়োজন, সেই অনুযায়ী আপনাকে নিজেকে তৈরি করতে হবে, এবং সেই স্পেশালাইজেশন, আমি বলছি না যে শুধু একটা স্পেশালাইজেশন ব্যাংকে কাজ করছে, অনেকগুলি জায়গায় জায়গায় স্পেশালাইজেশন আছে ব্যাংকের। সেই যে কোনো একটাকে আপনি বেছে নেবেন, বেছে নিয়ে আপনি ক্যারিয়ারটাকে সেভাবে সাজাবেন, তাহলে আমি মনে করি। আর সবশেষে বড় কথা হলো, আপনাকে তো আলটিমেট অবজেক্টিভ, যদি লম্বা ক্যারিয়ারের শেষটা কোথায়, আপনি যদি ক্যারিয়ারের শিখরে উঠতে চান, তাহলে আপনাকে নিজেকে লিডারশিপ কোয়ালিটিগুলি ইনবিল্ড করতে হবে আস্তে আস্তে, সেই জায়গাগুলি এগিয়ে নিয়ে যেতে হবে। একেবারে অনুষ্ঠানের শেষ প্রশ্নটি করতে চাই, 10 বছর পরে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরকে আপনি কোথায় দেখেন? আমি দেখি, কারণ 10 বছর পরে আমি মনে করি যে বাংলাদেশের ব্যাংকিং প্রযুক্তি নির্ভর, এবং অনেক কি বলে এটাকে, অনেক সুশৃঙ্খল একটা ব্যাংকিং হবে, যেটা তা নাহলে আমরা কিন্তু, আপনি দেখেন, আমরা আমাদের এলডিসি থেকে গ্র্যাজুয়েশন 3 বছর পিছিয়ে দেওয়ার আবেদন করেছি, হয়তো আবেদন টিকেও যাবে, কিন্তু আমরা যখন ডেভেলপিং কান্ট্রিতে যাব, তখন ইকোনমির যে সাইজটা হবে এবং যেই অ্যাক্টিভিটি হবে, সেইটাকে পরিচালন করার মতো কিন্তু একটা বড় ব্যাংক ব্যবস্থা তখন তৈরি হবে। আমি সেই দিকে তাকিয়ে আছি, এবং সেটা ভালো হবে, আমরাও তেমনটি আশা করি। জনাব মেহমুদ হোসেন, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনাকে আবারও ধন্যবাদ সুযোগ করে দেওয়ার জন্য। বাংলাদেশের ব্যাংকিং সেক্টর নিয়ে যখন কথা বলি, তখন আসলে
এই মুহূর্তে আমি আমার সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে বলতে পারি, এখন যে কয়টি ব্যাংক বাংলাদেশে অপারেট করছে, এই ব্যাংকগুলোর ভিতরে যারা খুব ভালো করছে তারা আসলে ব্যাংকে এক ধরনের ডমিনেশন করছে, তারা ব্যবসায় ডমিনেট করছে, তারা করতেই পারে। কিন্তু আবার পিছিয়ে পড়া যে ব্যাংকগুলো তারা স্ট্রাগল করছে, এবং এই ডমিনেশন এবং স্ট্রাগলের ভিতরে একটা ব্যালেন্স আনা খুব জরুরি। যদি এটা না হয় তাহলে কিন্তু আসলে গ্রাহক বিভ্রান্ত হয়ে যাচ্ছে। যিনি দুর্বল ব্যাংকের বা কিছুটা স্ট্রাগলিং ব্যাংকের গ্রাহক, তিনি মনে করছেন যে আসলে তার কিছুই সব কিছু হারিয়ে গেল। আবার স্ট্রং ব্যাংকের যারা গ্রাহক তারা মনে করছেন যে এভাবেই ব্যাংকিং হওয়া উচিত। এখানে বোধহয় নীতি নির্ধারকদেরকে একটু ইন্টারপ্রেট এবং ইন্টারফেয়ার করার সুযোগ রয়েছে, কারণ না হলে ওভারঅল ব্যাংকিং সিস্টেম নিয়ে একটা এভারেজ ইমেজ ইন্টারন্যাশনাল কমিউনিটিতে যাচ্ছে বা লোকাল কমিউনিটির উপর পড়ছে। এটা নিয়ে বোধহয় কাজ করা জরুরি। আশা করি তারা কাজ করবেন। এক, দ্বিতীয়ত হচ্ছে, এই কথাটা আমি আগেও অনেকবার বলেছি, আবারও বলতেছি, ব্যাংকের টাকা নিলে ব্যাংকের টাকা ফেরত দিতে হবে। কোনো একদিন ফেরত দিব, না দিলে কি অবস্থা হবে, এই মানসিকতা যারা ধারণ করেন তারা মাথায় রাখবেন, যদি এই কাজটি আপনারা করেন বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। আপনার কারণে আরেকজন যিনি গ্রাহক, যিনি ব্যাংকের ঋণটি পেতে পারতেন, তিনি ব্যাংকের ঋণটি পেলেন না। বাংলাদেশের অর্থনীতি একটি বিনিয়োগ থেকে ছিটকে পড়ে। আশা করি যার যেখান থেকে কন্ট্রিবিউট করা দরকার তারা সেটি করবেন। এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।